হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ থেকে লাইটের আমরা আরেকটা নতুন টপিক স্টার্ট করছি, যার নাম হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, যেটাকে বাংলায় বলা হয় আলোর প্রতিসরণ। আমি তোমাদের আগেই বলেছি যে লাইট চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, তাই আমরা অনেকগুলো টপিকে ভেঙে এটা পড়াবো। তাহলে কোথাও না কোথাও তোমাদের চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে এবং তোমরা বুঝতেও পারবে না, প্রত্যেকটা টপিক তোমরা ফিল করতে পারবে। যেমন এর আগে আমরা রিফ্লেকশন অফ লাইট পড়ে ফেলেছি, আলোর প্রতিফলন পুরো চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে আমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টার এই টপিকটা স্টার্ট করলাম। এরপর আমরা প্রিজম পড়বো, তারপর আমরা হিউম্যান আই পড়বো। তো বিভিন্ন পার্টে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো, তাহলে তোমরা প্রত্যেকটা মানে টপিককে তোমরা ফিল করতে পারবে, ঠিক আছে। আর আজকে আমাদের রিফ্লেকশন অফ লাইটের প্রথম ক্লাস পার্ট 1। এর আগে আজকে আমাদের ক্লাস নাম্বার 46। এর আগে 45 ক্লাস হয়ে গেছে। যারা নতুন তাদের জন্য বলে রাখি যে আমাদের বায়োলজি টোটাল কমপ্লিট হয়ে গেছে। এর আগে তো 46 নাম্বার ক্লাস, এর আগের যে 45 ক্লাস আছে আমাদের প্লেলিস্ট বানানো আছে, তো তোমরা চাইলে পরপর সিকোয়েন্সে সমস্ত ভিডিও দেখতে পারো, ঠিক আছে। আর আমি এই চ্যাপ্টারটা স্টার্ট হওয়ার আগে আবারও বলছি, এখানে যেটা পড়ানো হবে তার বাইরে তোমাদেরকে কোনো এনসিইআরটির বই, কোনো অন্য বই, কোনো ইউটিউব চ্যানেল, কোনো কোর্স কিচ্ছু ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যা পড়াচ্ছি এটাই এনাফ। এটুকু পড়লেই তোমাদের যথেষ্ট। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট করবো, তোমরা খাতায় নোট করতে থাকো, রিভিশনের সময় তোমাদের মারাত্মক হেল্প হবে, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। যদি এই দুটো চ্যাপ্টার ভালো করে বুঝে নাও না, তোমাদের লাইট চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এখানেই কমপ্লিট হয়ে যাবে। আছে এরপর অবশ্যই হিউম্যান আই থেকে কোশ্চেন আসে, প্রিজম থেকেও কোশ্চেন আসে, কিন্তু তোমাদের লেন্স বাগেরা যে সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেন দেয়, লেন্স থেকে দেয়, সমস্ত কিছু ডাউট যা কিছু আছে এই চ্যাপ্টারে তোমাদের আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো, আজকের লাইটের আমরা নতুন একটা টপিক স্টার্ট করতে চলেছি, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। চলো ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে দু একটা কথা বলে দিই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল পুরো 1 ইয়ারের স্পিডি পাবলিকেশনে চলে এসেছে, পুরো 1 ইয়ার আপডেটেড। 1 জুন 2025 থেকে 1 জুন 2026, মাত্র 99 টাকা প্রাইস আছে। যদি কারোর প্রয়োজন হয় নিতে পারো। টপিক ওয়াইজ প্লাস অনলাইনের দুটো ভাষাতেই দেওয়া আছে, সম্পূর্ণ দুভাবে দেওয়া আছে, সম্পূর্ণ বাংলা ভাষায়। এছাড়া এলপি সিবিডি 2 এর পার্ট এ যদি কমপ্লিট করতে চাও, ম্যাথ বলো, রিজনিং বলো, বেসিক সায়েন্স বলো, মাত্র 299 টাকায় তোমরা এই কোর্সটা পুরো কমপ্লিট করতে পারবে এখান থেকে। এছাড়া যাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার আছে, মাত্র 299 টাকায় কোর্স কমপ্লিট করতে পারবে। নেওয়ার জন্য এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে ডাইরেক্ট এখান থেকে নিয়ে নিতে পারো। সিম্পল, তোমরা এই যে পেড কোর্সে যাবে, পেড কোর্স থেকে ডাইরেক্ট নিতে পারো। পিডিএফ এর জন্য স্টাডি মেটেরিয়াল, বইয়ের জন্য বুক সেকশন, এগুলোতে তোমরা ডাইরেক্ট নিতে পারো। অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো বা কল নাম্বারটা দেখছো, এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাদের কোর্সে অ্যাড করে দেবো। পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেবো, বা কোনো কোয়ারি থাকলে কল করবে, ঠিক আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। পুরো ফিল করবে, হ্যাঁ, কোনো মুখস্থর কোনো জায়গা নেই, পুরো চ্যাপ্টারটাকে ফিল করবে। আমি তোমাদের একটা প্রশ্ন বলতে চাই যে যখন আমরা কাঁচের গ্লাসের মধ্যে, সিম্পল একটা কাঁচের গ্লাস নিয়েছি, ফাঁকা গ্লাস, এই ফাঁকা গ্লাসের মধ্যে কি করলাম, একটা পেন্সিল বা পেনকে রাখলাম, একটা পেন্সিল বা পেনকে রেখেছি। তো কোনো রকম বাইরে থেকে এসে পেন্সিল বা পেনটাকে দেখতে পাবে যে বেঁকে গেছে বা বড় হয়ে গেছে বা সাইড একটু টেড়া হয়ে গেছে, কিছু দেখতে পাবে না? স্যার কিছু দেখতে পাবো না। কিন্তু যখনই এই গ্লাসটার মধ্যে আমরা ওয়াটার দিয়ে দেবো, জল দিয়ে দেবো, পানি এখানে দিয়ে দেবো, তখনই এই যে পেন্সিলটা আছে বা পেনটা আছে ভেতরে, আমরা কি দেখব, বাইরে থেকে কিছুটা বেঁকে গেছে, যে এইখানে কিছুটা পার্ট রয়েছে, এখানে কিছুটা পার্ট। অ্যাকচুয়াল কীভাবে রয়েছে? না স্যার, আমি যদি গ্লাসের মধ্যে জল ঢেলে দিই, কখনো কি পেন বা পেন্সিল যেটা থাক না কেন সেটা কি বেঁকে যাওয়া পসিবল? না স্যার, কখনোই না। কিন্তু আমরা বাইরে থেকে দেখি এরকমভাবে বেঁকে গেছে, এর কারণ কি? বা ধরো কোনো গ্লাসের মধ্যে না তুমি জল ঢাকলে দিয়ে একটা লেবু ফেলে দিলে, লেবু, আরে পাতি লেবু খাও তো গ্রীষ্মকালে, তো লেবু ফেলে দিলে বাইরে, বা কোনো ছোটো একটা বল ফেলে দিলে, দেখবে বাইরে দেখে না, দেখবে মনে হচ্ছে বলটা কত বড় হয়ে গেছে, ঠিক আছে, কত বড় হয়ে গেছে। বা তোমরা দেখবে মানে এই ধরনের জিনিসগুলো যেগুলো হয়, সেগুলো হয় কেন, এর পিছনে কারণ কি, এই জিনিসটাই আমাদের এই চ্যাপ্টারে বুঝবো। এটা হয় আলোর প্রতিসরণের জন্য। স্যার আলোর প্রতিসরণের জন্য, তো প্রতিসরণ জিনিসটা কি? দেখো ভালো করে ফিল করো। আমি যখন তোমাদের আলোর প্রতিফলন পড়িয়েছিলাম, সেখানে আমি কি করেছিলাম না, একটা দর্পণ রেখেছিলাম, একটা ধরো দর্পণ রেখেছিলাম, হ্যাঁ, এই যে দর্পণ। এবার আমি কি করেছিলাম না, ধরো একটা কাঁচ, আমি দর্পণ বুঝি না, একটা কাঁচের স্ল্যাব সিম্পল। তো আমার কাঁচের স্ল্যাবে সিম্পল কি হবে না, একটা লাইট যদি আসে, এই লাইটটা কি করবে, ভেদ করে এদিকে চলে যাবে, তাই তো? সিম্পল। আমরা কাঁচের জানলা যদি বাড়িতে থেকে থাকে দেখেছি, মানে রাত্রেবেলায় যখন আমরা লাইট জ্বালি, তখন সেই কাঁচের জানলা থেকে বাইরে লাইট যায় কি যায় না? যায়। তার মানে লাইট পাস হতে পারে কাঁচ দিয়ে, ঠিক আছে স্যার। কিন্তু আমরা আগের চ্যাপ্টারে কি করেছিলাম না, এই জায়গাটা আমরা পেন্ট করে দিয়েছিলাম, আরে এই সাইডটা আমরা পেন্ট করে দিয়েছিলাম। তার ফলে কি হয়েছিল, এই যে লাইটটা আসছিল না, লাইটটা এদিকে আর যেতে পারছিল না, কি করছিল, এখান থেকে প্রতিফলন করে যাচ্ছিল। কেন করে যাচ্ছিল সেগুলো আমরা ডিটেলসে পড়েছি। এখানে গল্প হচ্ছে যে স্যার আমরা পেন্ট করব না, কি করব না, পেন্ট করব না, ঠিক আছে। আমরা
একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে লাইটকে আসতে দেবো। স্যার মাধ্যম কি, এত কিছু জানার প্রয়োজন নেই, আমি স্টেপ বাই স্টেপ বলবো, এখন সব কিছু বললে তোমরা খিচুড়ি পেকে যাবে। জাস্ট এটুকু জেনে রাখো, একটা মাধ্যম আর একটা মাধ্যম সাপোজ হচ্ছে, ধরো আমাদের শূন্য স্থান, কোনো কিছু নেই, তো আমরা সেটাকে মেনে নিচ্ছি যে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম, ঠিক আছে। ধরো কোথাও একটা আসছে, ধরো এটা একটা কাঁচ আছে, হ্যাঁ, ধরো এটা এটা এত বড় ধর কাঁচ আছে একটা, ঠিক আছে। এই কাঁচটাকে আমরা মেনে নিচ্ছি যে কাঁচ মাধ্যম, গ্লাস মাধ্যম, ঠিক আছে। এখন কিন্তু কেউ দিমাগ লাগাবে না, ঘন মাধ্যম, লঘু মাধ্যম কিচ্ছু মাথায় রাখবে না, ঠিক আছে, কারণ স্টেপ বাই স্টেপ না পড়লে বুঝতে পারবে না। বায়ু মাধ্যম, কাঁচ মাধ্যম। এবার ব্যাপার হচ্ছে যে যখনই যখনই আমাদের সেই প্রতিফলন থেকে পড়ে আসছি, যখনই লাইট আসছে প্রতিফলনের ক্ষেত্রে যেমন বেরিয়ে যাচ্ছিল, স্যার এখানে তো বেরোবে না, কারণ স্যার আমরা তো এখানে পেন্ট করিনি, পেন্ট না করলে তো অবশ্যই লাইটটাকে পাস করবে। এবার যখনই এই লাইটটা পাস করবে না, যখনই এই লাইটটা এই সাইড দিয়ে পাস করবে, লাইট কি হবে, কিছুটা বেঁকে যাবে, কিছুটা বেঁকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন বেঁকে যাবে? অ্যাকচুয়ালি কি হয়, লাইটটা যে সাইড থেকে আসছে না, এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভালো করে বোঝো। ধরো এটা ধরো মিডিয়াম 1, এটা একটা কিছু একটা মাধ্যম, ঠিক আছে। এটা ধরো আমি মানলাম যে মাধ্যম 1 নাম্বার মাধ্যম, আর আমার এই যে সাইডটা আছে, এই সাইডটায় মানলাম যে মাধ্যম নাম্বার 2, ঠিক আছে স্যার, নো প্রবলেম। তো এবারে হচ্ছে কি না, এই যে লাইট আসছে না, এই যে লাইট আসছে, লাইটটা যাওয়ার কথা এই দিকে, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা মাধ্যম বলেছি, যাওয়ার কথা এইদিকে, কিন্তু ব্যাপার হচ্ছে যে লাইট না কিছুটা কখনো এই দিকে বেঁকে যায়, আবার কখনো কখনো এই দিকেও বেঁকে যায়, সেটা আমরা পরে জানবো যে কখন কোনটা বাঁকে। কিন্তু আলটিমেট লাইটের আলোর যে গতির অভিমুখ, সেই অভিমুখটা পরিবর্তন হয়ে যায়। এই যে গতির অভিমুখটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আলোর যে এই গতির অভিমুখের পরিবর্তন হচ্ছে, এই ঘটনাকে আমরা বলছি আলোর প্রতিসরণ, ঠিক আছে। এবার বুঝবে যে কেন পরিবর্তন হচ্ছে, আমরা ডিটেলসে পরে বলবো, এখন একটা বেসিক আইডিয়া রেখে রাখো। ব্যাপার হচ্ছে কি, এটা একটা না আলাদা মাধ্যম, এটা একটা আলাদা মাধ্যম, মানলাম যে বায়ু মাধ্যম একটা আলাদা মাধ্যম আছে। এবার এই যে মাধ্যমটা আছে, এটা একটা আলাদা মাধ্যম। এবার ব্যাপার হচ্ছে তোমরা একটা কথা বলো না, তোমরা যখন ফাঁকা রাস্তা পাও তখন কি করো? স্যার তখন তো বাইক ফুল স্পিডে ভাগাই, আমরা বাইক ফুল স্পিডে ভাগাই। স্যার আমার বাইক নিয়ে সাইকেল আছে, সাইকেল চালানো, সাইকেল ফুল স্পিডে ভাগাও, কি রাস্তা ফাঁকা আছে, কোনো টেনশন নেই। কিন্তু রাস্তায় যদি জ্যাম থাকে, তাহলে কি সেই লেভেলে তোমরা সাইকেল বা বাইক ভাগাতে পারবে, দৌড়াতে পারবে? পারবো না স্যার, তখন স্লো যেতে হবে। কি হয়, ধরো এখানে না একটা মাধ্যম আছে, মাধ্যম মানে ধরো এখানে সাপোজ বলছি রাস্তা খুব ফাঁকা, রাস্তা খুব ফাঁকা, একদম ফ্রি, তখন তুমি একদম স্পিডে আসছো, একদম স্পিডে আসছো। কিন্তু ধরো এই যে রাস্তা আছে না, এই যে গলি আছে, এই যে মাধ্যম আছে, ধরো এখানে না জ্যাম আছে, প্রচুর প্রচুর জ্যাম আছে স্যার, তখন সেক্ষেত্রে তুমি কি সেই স্পিডে বেরোতে পারবে না স্যার? তখন হালকা হতে হবে। তখন কি হয়, অভিমুখের পরিবর্তন হয়, কাছে সরে আসে, দূরে সরে আসে, আমি কিচ্ছু বলছি না, আমি বলছি অভিমুখের পরিবর্তন হয়, ঠিক আছে স্যার। স্যার ধরুন এই যে রাস্তাটা ছিল না, এই রাস্তাটা বলছে যে ফাঁকা রাস্তা, আমি মানলাম যে এখানে ধরো আরও দুটো একটা গাড়ি ছিল, কিন্তু যখন আমি এই মাধ্যমে আসছি, এই মাধ্যমটাতে আসছি, তখন দেখছি একদম গাড়ি নেই, একদম গাড়ি নেই। আমি দেখো ভালো করে ফিল করো, আমি বললাম যে এই মাধ্যমটা ফাঁকা ছিল আর এই মাধ্যমটা যানজটপূর্ণ, সেই জন্য বললাম যে লাইটের অভিমুখের পরিবর্তন হবে। এবার এদিকে চলে এসো, মানলাম যে এই যে মাধ্যমটা আছে না, এখান থেকে ধরো তুমি গাড়ি নিয়ে এলে, এইখানে ধরো দুটো একটা তবু গাড়ি ছিল, এই যে মাধ্যমটা তুমি আসছো, এই মাধ্যমটার কথা বলছি, এই মাধ্যমে ধরো একটাও গাড়ি নেই, পুরো ফাঁকা রাস্তা, কী হবে, তুমি আরও রানিং গাড়ি ফাঁকাবে, গাড়ি বা সাইকেল আরও রানিং চালাবে। তার মানে কি তাহলে কোথাও না কোথাও এই যাওয়ার পথ ছিল এদিকে, কিন্তু চলে গেছো এদিকে ফাঁকা রাস্তা পেয়ে, এত রানিং তুমি বাইক চালিয়েছো বা সাইকেল চালিয়েছো, ঠিক কি না? তাহলে কোথাও না কোথাও আমার এই যে মাধ্যম আর এই যে মাধ্যম, কোথাও না কোথাও এই মাধ্যমের পরিবর্তনের জন্য আমার আলোর গতির অভিমুখের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? তুমি এই কেসটা দেখো বা এই কেসটা দেখো, পরিবর্তন হচ্ছে তো? হ্যাঁ স্যার পরিবর্তন হচ্ছে। তো মনে রাখবে, যখনই আলোকরশ্মি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তির্যকভাবে মানে এই রকম অ্যাঙ্গেলে কিন্তু প্রবেশ করে, লম্বলম্বী নয়, লম্বলম্বী প্রবেশ করলে কিন্তু খেলা আলাদা, তির্যকভাবে প্রবেশ করে, তখন কি হয়, মাধ্যম দুটোর যে বিভেদ তল আছে, স্যার বিভেদ তল কি? এই যে এইটা হচ্ছে বিভেদ তল, এইটা হচ্ছে বিভেদ তল, এইটা হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তলে আলোক রশ্মি কী করে, গতির অভিমুখ পরিবর্তন করে, আর এই যে গতির অভিমুখ পরিবর্তিত হচ্ছে, এই ঘটনাকেই বলছি আমরা আলোর প্রতিসরণ। বলো মোটামুটি বেসিক একটা বোঝা গেছে, বেশি মাথায় লোড নিতে হবে না, এইটুকু বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে? চলো নেক্সট দেখো, আলোর প্রতিসরণ
কি হচ্ছে আমি এখানে আরেকবার বলছি, যখন আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে, ধরো এই একটা মাধ্যম আছে, এই একটা মাধ্যম আছে, এই মাধ্যম থেকে তির্যকভাবে, এই যে তির্যকভাবে আলো প্রবেশ করেছে, তির্যকভাবে আলো প্রবেশ করে, তখন মাধ্যম দুটির যে বিভেদ তল আছে, মাধ্যম দুটির বিভেদ তল আছে, আলোক রশ্মি কী করে, দেখো এর যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু গেল কোন দিকে স্যার, এই দিকে চলে গেছে, মানে কি গতির অভিমুখের পরিবর্তিত হয়েছে, আলোর গতিমুখ অভিমুখটা পরিবর্তিত হয়েছে, এই ঘটনাকেই বলবো আমরা আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ জিনিসটা বোঝা গেছে তো? চলো নেক্সট দেখো। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি তোমাদের জিজ্ঞাসা করব, আলোর প্রতিসরণ হওয়ার জন্য এটা কি ইম্পর্ট্যান্ট যে স্যার আলাদা দুটো মাধ্যম হতে হবে, এই একটা মাধ্যম এই একটা মাধ্যম? আরে হ্যাঁ কি না, যদি সেম মাধ্যম হয়, যদি এই ধরো এখানে সাপোজ ধরো এটা এয়ার মাধ্যম, বায়ু মাধ্যম মানলাম, ঠিক আছে, তো যদি সেম এটাও যদি বায়ু মাধ্যম হতো, তাহলে আমার কি আলোর গতির অভিমুখের কোনো পরিবর্তন হতো? না স্যার, হতো না। তার মানে আলোর প্রতিসরণের জন্য দুটো আলাদা আলাদা মাধ্যম প্রয়োজন, নাহলে কিন্তু হবে না। বোঝা গেল? চলো, এবার ব্যাপার হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন হবে কি না। স্যার এবার আপনি একটা কথা বলুন, এই যে এয়ার আছে না, বায়ু, বায়ুর মধ্যে আলোর যত স্পিড আছে, বায়ুর মধ্যে আলোর যত স্পিড আছে, আমি বলতে পারবো যে গ্লাসের মধ্যে বা কাঁচের মধ্যে বায়ুর স্পিড সেম থাকবে কি না? হ্যাঁ, আমি যদি বলি যে জলের মধ্যে বায়ুর স্পিড সেম থাকবে, এটা আলাদা আলাদা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, গ্লাস একটা মাধ্যম, জল একটা মাধ্যম, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা মাধ্যম। তো কোথাও না কোথাও প্রত্যেকটা মাধ্যমে আমাদের আলোর গতিবেগ বিভিন্ন বিভিন্ন হবে। এই যে আমি তোমাদের রাস্তা বললাম, কোনো একটা রাস্তা আছে ধরো সেখানটা পুরো ফাঁকা, কোনো যানজট নেই, একটা রাস্তা আছে ধরো সেখানে 4-5টা না মানুষজন আছে, আর একটা রাস্তা আছে ধরো সেখানে অনেক মানুষজন, অনেক মানুষজন, অনেক মানুষজন, অনেক মানুষজন, অনেক মানুষজন, অনেক মানুষজন, আর একটা রাস্তা আছে এখানে শুধু মানুষ নেই, তার সঙ্গে সঙ্গে বড় বড় গাড়িও আছে। তো তুমি কি সব রাস্তায় সমানভাবে চলতে পারবে? সব রাস্তায় সমান চলতে পারবে না স্যার। ফাঁকা রাস্তায় আমি একটু বেশি স্পিডে যাব, যেখানে দু-তিনটা মানুষ আছে সেখানে আমি একটু কম কম স্পিডে যাব, যেখানে ধরো 5-6টা মানুষ আছে সেখানে আরেকটু কম স্পিডে যাব, যেখানে মানুষ গাড়ি জন অনেকজন আছে সেখানে আমি খুব কম স্পিডে যাব। তো কোথাও না কোথাও ঠিক সেই রকমই বায়ু মানে বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন বিভিন্ন হয়। স্যার কীরকম কীরকম হয় দেখো, দেখো এই যে ডেটাটা বলছি না, মনে রাখতে হবে, ঠিক আছে? এই ডেটাটা তোমাদের পরবর্তীকালে নিউমেরিক্যাল কোশ্চেনের জন্য লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো মাধ্যম, যদি আমি শূন্যস্থানের কথা বলি, আচ্ছা একটা কথা বলো, ধরো একটা তোমার একটা রুম আছে, রুম, আরে তোমরা ধরো একটা রুমে স্টাডি করো বা যে রুমে ঘুমাও, যে রুমে থাকো, সেই রুমে ধরো অনেক জিনিসপত্র আছে, তোমরা কি করলে, আমি বললো রুমটাকে ফাঁকা করে দাও, রুমটার মধ্যে যেন কিছু না থাকে, তোমরা তখন কী করবে, স্যার যা কিছু আছে টেবিল চেয়ার খাট বিছানা আমরা সব কিছু বার করে দিলাম, সব বার করে দিয়েছি স্যার, রুম পুরো ফাঁকা। আমি বলবো যে তখনও রুম ফাঁকা হয়নি স্যার, কেন? কারণ রুমের মধ্যে বাতাস আছে, এয়ার আছে, তো আমি পুরোপুরি ফাঁকা স্থান বলতে পারি সেটা না। যদি আমি পুরো বায়ুটাকে বার করে দিই, পুরো এয়ারটাকে বার করে দিই, তখন আমি বলবো সেই জায়গাটা শূন্য স্থান, ভ্যাকিউম। তো ভ্যাকিউম এবং ফাঁকা স্থানের মধ্যে পার্থক্য আছে, বোঝা গেল? যদি আমি পুরো ভ্যাকিউমের কথা বলি, তখন আলোর স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এগুলো সবই মিটার/সেকেন্ডে, ঠিক আছে? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কিন্তু যদি বায়ু থাকে, যদি বায়ু থাকে, এয়ার থাকে, তখন কিন্তু সামান্য একটু স্পিড কমে যাবে, 2.99 × 10⁸। কিন্তু কিন্তু আমরা যখন ফিজিক্সে যে কোনো কোশ্চেন করবো না, তখন এই দুটোর মধ্যে আমরা খুব একটা পার্থক্য করবো না, কারণ কোথাও না কোথাও 0.1 আমার পার্থক্য, মানে 0.01-এর পার্থক্য, মানে এটা কোথায় 3, এটা কোথায় 2.99, বুঝতে পারছো? তো আমি যখন বলবো যে শূন্যস্থান, তখন আমি মেনে চলবো যে সেটা বায়ু আছে, কোনো অসুবিধা নেই, তখন আমরা বারবার এই মানটাকে ধরবো, এই মানটাকে ধরবো শূন্যস্থানে। যখন বলবো শূন্যস্থানে আলোর গতিবেগ কত, তখন আমরা বলবো 3 × 10⁸, কারণ শূন্যস্থান আর বায়ুর মধ্যে খুব একটা লাইটের বেগের পার্থক্য নয়, বোঝা গেল? জলের গতিবেগ কত স্যার? 2.25 × 10⁸, 2.25 × 10⁸, পুরো মুখস্থ করে নাও, লাগবে, ভেরি ইম্পর্ট্যান্ট। কাঁচের স্পিড হচ্ছে 2.00 × 10⁸, 2.00 মানে 2 × 10⁸, মানে দেখো শূন্যস্থান বা বায়ু আর কাঁচটা মনে রাখা পসিবল, কারণ ওটা 3 × 10⁸, এটা 2 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে স্যার শূন্যস্থান মানে এটা একদম ফাঁকা জায়গা, তাহলে কোথাও না কোথাও আমার এইটা খুবই, আচ্ছা আমি এখন মাধ্যম যেহেতু পড়াইনি আমি এখন বলছি না, তোমাদের শুধু এইটুকু আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা এখন বাদ দাও, এখন বললে বুঝতে পারবে না, ঘন লঘুর ব্যাপারটাকে বোঝাই, তারপর আমি এই জায়গাটা ফিরে আসবো আবার। দেখো নেক্সট আমি তোমাদের, যেমন আমি রিফ্লেকশন অফ লাইটের ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিসগুলোকে বুঝিয়েছিলাম, আপতন কোনটা, প্রতিফলন কোনটা, বিভেদ তল কোনটা, তারপরে অভিলম্ব কোনটা, ঠিক সেই রকমই আলোর প্রতিসরণের ক্ষেত্রেও বিভিন্ন রকম পয়েন্ট তোমাদের বুঝতে হবে। চলো নেক্সট দেখো।
দেখো চলো দেখো, প্রথমে হচ্ছে আপতিত রশ্মি। স্যার আপতিত রশ্মি কোনটা? দেখো, যে রশ্মিটা আপতিত হচ্ছে, আশা করি এই জিনিসটা বোঝা তোমাদের অসুবিধার কথা নয়, কারণ আলোর প্রতিফলন আমরা বুঝেছি। যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এখানে কিচ্ছু লজিক নেই। আলোক উৎস থেকে যে আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলের ওপর এসে পড়ে, যে বিভেদ তল, এই যে বিভেদ তল, বিভেদ তল কোনটা বলো তো? যেখানে দুটো মাধ্যম আলাদা হচ্ছে, মানে ধরো এটা একটা মাধ্যম, এই একটা মাধ্যম আর এই একটা মাধ্যম, দুটো মাধ্যম আলাদা। দুটো মাধ্যম আলাদা না হলে তাহলে প্রতিসরণ ঘটবে না। তো কোথাও না কোথাও দুটো মাধ্যম যেখানে পার্থক্য হচ্ছে, বিভেদ ঘটছে, সেটাই আমার বিভেদ তল। তো আলোক আপতিত রশ্মি কোনটা? যেখানে আমার আলোটা আসছে, যে রশ্মিটা আসছে ইনসিডেন্ট রে, বিভেদ তলের উপর এসে পড়ছে আলোক উৎস থেকে, তাকে আমরা আপতিত রশ্মি বলবো। প্রতিষ্ঠিত রশ্মি কোনটা? স্যার প্রতিষ্ঠিত রশ্মি কিন্তু এইদিকে বেরিয়ে গেলে হবে না, ওটা প্রতিফলন হয়ে যাবে। এখানে দুটো মাধ্যম আলাদা, তো কোথাও না কোথাও এই লাইটটা যাওয়ার কথা ছিল কোন দিকে? এই সাইড থেকে, কিন্তু কোথাও না কোথাও গেছে কোন সাইড থেকে? না, এই সাইড দিয়ে গেছে। স্যার হালকা অভিলম্ব দিকে সরে এসছে। আচ্ছা বাদ দাও, অভিলম্ব বাদ দাও, হালকা একটুখানি লাইটের যে অভিমুখ সেটা পরিবর্তন হয়েছে। তো এই যে অভিমুখের পরিবর্তন হয়ে যে লাইটটা বেরিয়েছে সেটাকে আমরা বলবো প্রতিষ্ঠিত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে। আলোক রশ্মি যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় দিক পরিবর্তন করে, তখন সেই নতুন পথে চলা, এই যে নতুন পথে চলা আলোক রশ্মিটা, তাকে আমরা বলবো কি? প্রতিষ্ঠিত রশ্মি। ঠিক আছে স্যার। স্যার আপতন কোণ কি? আপতন কোণ সিম্পল, এই যে রশ্মিটা, আচ্ছা তার আগে আমি অভিলম্বরে বলে দিই। দেখো অভিলম্ব জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, আমি যেমনটা আলোর প্রতিফলনে বলেছিলাম ঠিক সেরকমটাই। এই যে ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি যে পয়েন্টে এসে মিলছে না, যে পয়েন্টে এসে পড়ছে, সেই পয়েন্টে যদি আমরা একটা কাল্পনিক রেখাকে কল্পনা করি, তাহলে সেইটাকে আমরা বলবো নর্মাল বা অভিলম্ব। বোঝা গেল? কারণ অভিলম্ব না থাকলে আমি আগেই বলেছি যে কোনো কোণকে আমরা মেজার করতে পারবো না। বোঝা গেল? তো এটা অবিলম্ব। তো আপতন কোণ হচ্ছে এই যে আপতিত রশ্মিটা, এই রশ্মিটা যে আপতিত হয়েছে, এই অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তাকে আমরা বলবো আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। বিভেদ তলের আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল? এই যে বিভেদ তলে এই যে আপতন, এই যে যেখানে লাইটটা এসে পড়েছে সেইখান থেকে যে অভিলম্বটা আমরা ড্র করেছি, এই যে আপতিত রশ্মির সঙ্গে অভিলম্ব যে কোণটা করেছে সেটা হচ্ছে আমার আপতন কোণ। স্যার প্রতিসরণ কোণ কোনটা? বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব, এই যে লাইট, নতুন যে লাইটটা বেরিয়েছে, নতুন যে আলোর অভিমুখ পরিবর্তন হয়ে যে লাইটটা পাস করেছে আরেকটা মাধ্যমে, অন্য একটা মাধ্যমে, সে অভিলম্বের সঙ্গে যে কোণটা করেছে তাকে আমরা বলবো প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। বা তুমি এটাও বলতে পারো যে প্রতিষ্ঠিত রশ্মির সঙ্গে এই অভিলম্ব যে কোণ উৎপন্ন করেছে সেটা আমার প্রতিসরণ কোণ। এই যে বলছে বিভেদ তলের ওপরে অঙ্কিত অভিলম্বের সাথে প্রতিষ্ঠিত রশ্মি যে কোণ উৎপন্ন করেছে তাকে আমরা প্রতিসরণ কোণ বলবো। এটাকে আমরা আর দিয়ে ডিনোট করবো, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করবো। বলো এখানে একটা কোনো প্রবলেম আছে? আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ। ওখানে প্রতিফলন কোণ ছিল, এখানে প্রতিসরণ কোণ। বোঝা গেছে? বোঝা গেছে? ওখানে প্রতিফলিত রশ্মি ছিল, এখানে প্রতিসৃত রশ্মি, রিফ্র্যাক্টেড রে। এই টার্মগুলোকে কিন্তু সঙ্গে নিয়ে চলবে, মাথায় রাখবে, পার্থক্য করতে শেখো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো মাধ্যম। স্যার এতক্ষণ ধরে মাধ্যম 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 করছেন, হোয়াট ইজ মাধ্যম, হোয়াট ইজ মিডিয়াম? দেখো বুঝবে, মাধ্যমকে যদি আমি তোমাদের সহজ সরল ভাষায় বোঝাই তাহলে আমি বলবো যে এটা একটা এমন একটা ভৌত পদার্থ বা এমন একটা জায়গা, এমন একটা ক্ষেত্র যার মধ্য দিয়ে আলো চলাচল করছে। আলো কেন, যে কোনো তরঙ্গ, শব্দ বলো এ বলো, সমস্ত কিছু তরঙ্গই চলাচল করতে পারে। আমি এখানে আলো পড়াচ্ছি তাই আমি লাইটই বলছি। যে জায়গা থেকে, যে জায়গা দিয়ে, যে ক্ষেত্র দিয়ে আলো চলাচল করতে পারে আমরা সেটাকেই বলবো কি? মাধ্যম। মাধ্যম প্রধানত দু প্রকার, একটা হচ্ছে লঘু মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। স্যার লঘু মাধ্যম ঘন মাধ্যম কি? আমি এইমাত্র তোমাদের বললাম, ধরো সাপোজ বলছি একটা, আমি কি বললাম যে যে রাস্তাটা ধরো ফাঁকা আছে, সেই রাস্তাতে বেশি যানজট নেই, তুমি সেখানে গাড়ি স্পিডে চালাতে পারবে, তার মানে কি জায়গায় কোনো যানজট নেই। তো ঠিক সেই রকমই যে মাধ্যমটা বেশি ঘন নয়, যে মাধ্যমের মধ্যে বেশি কিছু প্রবলেম নেই, সেই মাধ্যমে লাইটের স্পিড বেশি হবে না কম হবে বলো আমাকে? সেই মাধ্যমে লাইটের স্পিড বেশি হবে না কম হবে? তো মনে রাখবে যে মাধ্যমে আলোর গতিবেগ খুব কম, খুব বেশি, তাকে আমরা বলবো লঘু মাধ্যম। আবার বলছি, এখানে না লাইটের স্পিড খুব বেশি, এখানে লাইটের স্পিড কি বললাম? খুব বেশি, কারণ এখানে কোনো সমস্যাই নেই, বাধা দেওয়ার কেউ নেই। তো এটা হচ্ছে লঘু মাধ্যম, একদম লঘু, এখানে স্পিড বেশি হবে। আর ঘন মাধ্যম কোনটা? যে রাস্তাতে প্রচুর যানজট, যে রাস্তাতে প্রচুর যানজট, অনেক লোকজন যানবাহন আছে, সেখানে স্পিডে চালাতে পারবে না। তো যে মাধ্যমে আলোর গতিবেগ খুব কম, খুব কম, তাকে আমরা কি বলবো? ঘন মাধ্যম, তাকে আমরা বলবো ঘন মাধ্যম। এবারে ব্যাপারটা হচ্ছে অনেকে বলে ফেলে
স্যার জল হচ্ছে লঘু মাধ্যম, স্যার কাঁচ হচ্ছে ঘন মাধ্যম। অ্যাকচুয়ালি এইভাবে মেজার করা যায় না। আমি যদি তোমাকে বলি একটা ক্লাসের মধ্যে, ভালো করে বুঝবে, একটা ক্লাসের মধ্যে যা কিছু ভ্রান্ত ধারণা আছে না, এখানে আমি সব শেষ করে দেবো, ভালো করে শুনো। এই যে একটা ক্লাসের মধ্যে সাপোজ ধরো 10টা ছেলে আছে, 10টা স্টুডেন্ট আছে, 10টা স্টুডেন্ট আছে, 10টা স্টুডেন্ট আছে, ঠিক আছে। আমি এখান থেকে কি করলাম, দুটো স্টুডেন্টকে বার করলাম, দিয়ে আমি বললাম ধরো এর ওয়েট মেজার করা হলো, এর ওয়েট বেরোলো ধরো 70 কেজি। এ স্টুডেন্ট ওয়েট মেজার করা হলো, এর ওয়েট বেরোলো 65 কেজি। আমি কি করলাম, আমি ঘোষণা করে দিলাম যে এই যে স্টুডেন্টটা আছে না, এ হচ্ছে পুরো ক্লাসের সব থেকে হেভি ওয়েট চ্যাম্পিয়ন, হেভি ওয়েট, সব থেকে ওয়েট এর বেশি। তোমরা বলবে স্যার এটা কি করে সম্ভব? আমি তো 10টা ছেলের মধ্যে মাত্র দুটো ছেলের মধ্যে কম্পারিজন করেছিলাম। তো আপনি কি করে বললেন যে পুরো ক্লাসের মধ্যে এর ওয়েট সব থেকে বেশি? আপনি এটা বলতে পারতেন যে এই দুজনের মধ্যে এর ওয়েট সব থেকে বেশি। আরে এটা বলা যেত, ঠিক আছে, যে স্যার এই দুজনের মধ্যে এর ওয়েট সব থেকে বেশি। কিন্তু আমি যদি বলে দিই যে স্যার পুরো ক্লাসের মধ্যে এর ওয়েট সব থেকে বেশি, স্যার আপনি ভুল বলছেন। কখনোই না, কারণ আমি বাকিগুলো এখনও দেখিনি, বাকিদের ওয়েট এখনও মেজারই করিনি। ঠিক সেই রকমই আমরা যখনই কোনো মাধ্যমকে লঘু বলবো বা ঘন বলবো, আমাকে দেখতে হবে যে কার রেসপেক্টে বলছি, হ্যাঁ, কার সাপেক্ষে বলছি। সাপোজ আমি কোথাও না কোথাও বললাম যে জল হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে, সরি, জল হচ্ছে লঘু মাধ্যম। কিন্তু আমি যদি বলি স্যার এখানে আমাদের এয়ার আছে, বায়ু, আর এখানে আছে ওয়াটার, জল। এবারে বলো এই মাধ্যমটা ঘন না এই মাধ্যমটা লঘু না এই মাধ্যমটা লঘু? স্যার আমাদের তো পড়িয়েছে জল হচ্ছে লঘু মাধ্যম। আরে কার রেসপেক্টে সেটা দেখতে হবে। আমি যদি বায়ুর রেসপেক্টে ধরি তাহলে বায়ু হচ্ছে সব থেকে লঘু মাধ্যম, জল সেখানে পাত্তাই পাবে না, সেখানে জল ঘন মাধ্যম। আরে বোঝা যাচ্ছে আমি কি বলছি? ধরো কোনো জায়গায় এখানে ধরো প্রমাণ হয়ে গেল যে স্যার ওয়াটার হচ্ছে ঘন মাধ্যম, কারণ বায়ু হচ্ছে লঘু মাধ্যম। এবার আমি কি করলাম, আমি এখানে না কি করলাম, এখানে নিয়ে নিলাম জল, ঠিক আছে, আর এখানে নিয়ে নিলাম কাঁচ, ঠিক আছে। এবার যদি তোমাদের আমি বলি যে কোনটা ঘন কোনটা লঘু, স্যার এখানে তো এই মাত্র বললেন যে জল হচ্ছে ঘন মাধ্যম, তো আমি বলতে পারি জল হচ্ছে ঘন মাধ্যম, তাহলে কাঁচ হয়ে যাবে লঘু মাধ্যম। আরে না, আমি কার রেসপেক্টে ধরেছি? কাঁচের রেসপেক্টে। এটা তো বায়ুর রেসপেক্টে ছিল। আরে কি বোঝা যাচ্ছে জিনিসটা? এটা গেল বায়ুর রেসপেক্টে, ওয়াটার হচ্ছে গণমাধ্যম। কিন্তু যখন এই কাঁচের রেসপেক্টে আসবে না, কাঁচ জলের থেকেও ঘনমাধ্যম, তখন জল হয়ে যাবে লঘু মাধ্যম আর কাঁচ হয়ে যাবে ঘনমাধ্যম। বলো বোঝা গেল? তো কখনোই এটা দিয়ে বিচার করবে না যে কোনটা লঘু কোনটা ঘন। আমাকে দুটো জিনিসকে দেখতে হবে, আমি দুটোর মধ্যে করতে পারবো, কম্পারিজন করতে পারবো যে এটা লঘু এটা ঘন কিনা। আমার দুটো রেসপেক্ট দেখতে হবে যে কার। আর মনে রাখবে, আবারও বলছি, রিপিট করছি, লঘু মাধ্যমে লাইটের স্পিড বেশি, ঘন মাধ্যমে লাইটের স্পিড কম। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, আমি পুরোনো জায়গায় একবার ফিরে এলাম পিছনে। আমি তোমাদের এটা বলতে চাইছি, কি বলতে চাইছি স্যার, কি যে এবার বলো আমি যদি বায়ু আর জলকে ধরি, আচ্ছা কার লাইটের স্পিড বেশি? স্যার জলের লাইটের স্পিড বেশি, আর বায়ুতে লাইটের স্পিড বেশি, এর হচ্ছে বেশি আর এর হচ্ছে লাইট স্পিড কম। তাহলে আমি বলতে পারি যে বায়ু হচ্ছে কাঁচের রেসপেক্টে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে স্যার। কিন্তু আমি যখনই জল আর কাঁচের কথা বলবো, যে জলে স্যার দেখুন লাইটের স্পিড 2.25 আর কাঁচের অনলি 2, তাহলে কোথাও না কোথাও জলে লাইটের স্পিড বেশি আর কাঁচে লাইটের স্পিড কম। সেই ক্ষেত্রে এটা হয়ে গেল লঘু মাধ্যম আর এটা হয়ে গেল ঘন মাধ্যম। তো আমি তোমাদের এটাই বলতে চাইছি যে সবসময় লাইটের স্পিড যেখানে বেশি দেখতে পাবে সেইটা মনে রাখবে লঘু, আর যে মাধ্যমে লাইটের স্পিড কম সেইটা মনে রাখবে ঘন। কিন্তু দুটো মাধ্যমের রেসপেক্টে, নাকি তুমি কোনটার সঙ্গে কোনটা কম্পেয়ার করছো তার উপরে ডিপেন্ড করছে। এখানে একবার দেখো জল, এখানে একবার হয়ে গেল ঘন, একবার হয়ে গেল লঘু, কারণ আমি যার রেসপেক্টে বিচার করছি সেটা চেঞ্জ হয়ে গেছে। আরে বোঝা গেল? ব্যাস এইটুকু মাথায় রেখো। নেক্সট দেখো, এবার আমি তোমাদের বলছি যে ধরো আমরা মাধ্যম সম্বন্ধে বুঝে গেছি, আমরা অভিলম্ব ড্র করে নিলাম, ঠিক আছে, ওকে স্যার, এটা স্যার একটা মাধ্যম, আমি মানলাম যে এইটা হচ্ছে লঘু মাধ্যম, কিছু একটা মাধ্যম আছে, আর মানলাম আমি এটা হচ্ছে ঘন মাধ্যম, লঘু ঘন বুঝে গেছি। এবার ব্যাপার হচ্ছে যে ধরো
এই একটা আপতিত রশ্মি, এই একটা আপতিত রশ্মি, ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। আপতিত রশ্মি যাওয়ার কথা কোন দিকে? আরে যাওয়ার কথা কোন দিকে স্যার? এই দিকে সোজা বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু প্রবলেম হচ্ছে এটা আছে ঘন মাধ্যম, আরে এই মাধ্যমটা পুরো হচ্ছে ঘন মাধ্যম, বোঝা গেল? আমি এই মাত্র তোমাদের বললাম যে ঘন মাধ্যম মানে তোমরা মনে করতে পারো যে তোমাদের ধরো কোনো একটা যানজটপূর্ণ রাস্তা যেখানে লোকজন ভিড় খুব বেশি, তো সেখানে তুমি স্পিডে যেতে পারবে না, তো কোথাও ঘন মাধ্যমে লাইটের স্পিড কমে যাবে। স্যার লাইটের স্পিড এইদিকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু লাইটের স্পিড তো কমে যাবে, আর যখনই কমে যাবে সেটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, অভিলম্বের দিকে সরে চলে আসবে, অভিলম্বের দিকে সরে চলে আসবে। তাহলে কোথাও না কোথাও লাইট আসছিল এখান থেকে, বেরিয়ে যাওয়ার কথা এই দিক দিয়ে, কিন্তু লাইট বেরোচ্ছে কোথা থেকে? এখান থেকে, কারণ লাইটের স্পিড কমে গেছে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে লঘু থেকে যদি ঘনতে যায় তাহলে এই অভিলম্বের কাছে সরে আসবে লাইট, অভিলম্বের কাছে সরে আসবে। ঠিক সেরকমই আমি এখানে আরেকটা সিনারিও ড্র করছি, এখানে আরেকটা সিনারিও ড্র করছি। আমি মানলাম যে চলো এবারে এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে স্যার। লাইট এলো, লাইট আপতিত হলো, আপতিত হয়ে এই লাইটটা বেরিয়ে যাওয়ার কথা কোন দিকে? এই দিকে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু স্যার ও আসছে একটা ভিড় যানজটপূর্ণ রাস্তা থেকে, ঘন মাধ্যম থেকে, এবারে স্যার ফাঁকা রাস্তা পেয়েছে, লঘু মাধ্যম পেয়েছে, তো এবার তো গাড়ি জ্বলে চলবে না, লাইট আমার স্পিডে বেরোবে, তখন কি হবে? লাইট বেরোবে এ সাইড থেকে, তাহলে কোথাও না কোথাও অভিলম্ব থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, তো লঘু থেকে যখন ঘনতে আসবে তখন অভিলম্বের কাছে সরে আসবে, আর যখন ঘন থেকে লঘুতে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ লাইটের স্পিড বেড়ে যায় এখানে, লাইটের স্পিড বেড়ে যায় এখানে। বলো বোঝা গেছে? বোঝা গেছে? চলো আমি এটাই তোমাদের লিখিত আকারে একবার দেখিয়ে দিই। আমি তোমাদের যা কিছু বলছি না, প্রত্যেকটা জিনিস আমি যখন লেন্স পড়াবো বা এর পরে যে যা কিছু পড়াবো প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে, তো ভালো করে শুনবে। এটা তোমাদের এখান থেকে প্রশ্নই দেবে না, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, শুনে নাও। লঘু মাধ্যম কি? আরে বাচ্চাওয়ালা সওয়াল, ক্লাস 4-5 বাচ্চারা জানে, ওটা দেবেই না কোশ্চেন। কিন্তু এগুলো না বুঝলে না এর পরে জিনিসগুলো তোমরা মাথাতেই ঢুকবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো এগুলো ভালো করে ফিল করো আগে। দেখো এখানে সিম্পল মাধ্যম, মাধ্যম বলতে বোঝায় এমন কোনো ভৌত পদার্থ বা ক্ষেত্র যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে লঘু মাধ্যম, একটা হচ্ছে ঘন মাধ্যম। যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি তাকে আমরা লঘু মাধ্যম বলবো, ঠিক আছে। বায়ু বা শূন্যস্থান, কাঁচ বা জলের তুলনায় লঘু মাধ্যম, বুঝতে পেরেছো? তুলনাতে করছে বায়ু স্থান, কাঁচ বা জলের তুলনায় লঘু মাধ্যম, তো দুজনের মধ্যে কম্পারিজন হলো। যে আর ঘন মাধ্যম কি? যে মাধ্যমে আলোর গতিবেগ কম। জল বা কাঁচ বায়ুর তুলনায় ঘন মাধ্যম, কারোর তুলনাতে, কারোর রেসপেক্টে বলতে হবে, কারোর সাপেক্ষে বলতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট এই ছবিটা থেকে ভালো করে লক্ষ্য করো, যেটা আমি বোঝালাম সেটাই আছে, যে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসবে আলো, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন কি হবে? আলোর গতিবেগ কমে যাবে এবং আলোর রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাবে, ঠিক আছে। এই যে লাইট এখানে এলো, লাইট বেরিয়ে যাওয়ার কথা, দেখো এই সাইড দিকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু লাইট কী করলো? অবিলম্বের দিকে বেঁকে গেল, অবিলম্বের দিকে বেঁকে গেল। এটা কখন? যখন লঘু থেকে ঘনতে যাবে। আর ঘন থেকে লঘুতে গেলে উল্টো, আলো যখন ঘন থেকে লঘুতে পড়বে তখন আলোর গতিবেগ বেড়ে যাবে, আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে লাইট এলো এখানে, এর যাওয়ার কথা কোন দিক থেকে? এদিক দিয়ে, কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে গেছে, এই যে অবিলম্ব থেকে দূরে সরে গেছে, তো সবসময় জেনে রাখবে যে এদিকে চলে গেছে। তার মানে যখনই ঘন থেকে লঘুতে পড়বে তখনই লাইটের স্পিড বেড়ে যাবে এবং অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, যেটা হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কারণ আমি তোমাদের আলোর প্রতিসরণের যে বেসিক জিনিসটা তোমাদের জানা দরকার সেটা আমি তোমাদের বলে দিয়েছি, ঘনমাধ্যম লঘু মাধ্যম কী খেলা হয় সমস্ত জেনে গেছো। প্রতিসরাঙ্ক অতি গুরুত্বপূর্ণ জিনিস। দেখো আমি এতক্ষণ ধরে বলছিলাম, ভালো করে ফিল করো, আমি এতক্ষণ ধরে বলছিলাম যে স্যার এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে বিভেদ তল, এখান থেকে আমাদের সুন্দরভাবে লাইট আসছিল। যদি এটা লঘু মাধ্যম হতো তাহলে কি হতো না, লঘু থেকে যদি ঘনতে আসতো তাহলে অবিলম্বের দিকে সরে চলে আসতো, ঠিক আছে স্যার। আমি এতক্ষণ বলছিলাম স্যার এটা যদি ঘন মাধ্যম হতো আর এটা যদি লঘু মাধ্যম হতো তাহলে এই যে লাইট পড়ছে অবিলম্ব এর যাওয়ার কথাই দিকে, কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যেত, অবিলম্ব থেকে দূরে সরে যেত, ঠিক আছে স্যার। কিন্তু আমি যদি তোমাদের বলি এখন যে অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলো কতটা বাঁকতে পারে, আরে কতটা বাঁকতে পারে লাইট, মানে আমি বলছি এতটা বাঁকতে পারে, তো কতটা বাঁকতে পারে? এতটা বাঁকতে পারে, তো কতটা বাঁকতে পারে? হ্যাঁ, আমি যদি বলি যে হাউ ফাস্ট লাইট ট্রাভেল, মানে কতটা স্পিডে লাইটটা ট্রাভেল করতে পারে কোনো একটা মিডিয়ামে, সেটা আমাকে বলো কতটা স্পিডে, তার স্পিড কত হবে, ঠিক আছে। তখন আমাদের কি জানা দরকার না, প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানতে হবে, এই জিনিসটা কি, ঠিক আছে। চলো আমি শর্টে তোমাদের একবার বোঝানোর চেষ্টা করছি। মনে রাখবে এই যে
রিফ্রেক্টিভ ইন্ডেক্স, যেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, মনে রাখবে দুটোর অনুপাত। স্যার কাদের কাদের অনুপাত? শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আলোর বেগের, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আলোর যে বেগ, তার সঙ্গে যে মাধ্যমে আমার আলোটা যাচ্ছে, যে মাধ্যমে আমার আলোটা যাচ্ছে সেই মাধ্যমে যে আলোর বেগ, সেই দুটোর মধ্যে যে অনুপাত, তাকে আমরা বলবো লাইটের আলোর প্রতিসরাঙ্ক। স্যার বুঝলাম না, ভালো করে বুঝো, আমি আরেকবার বলছি, এদিকে চলে এসো। আমি বলছি মিউ হচ্ছে দুটো জিনিসের অনুপাত, ঠিক আছে স্যার? কী অনুপাত? একটা হচ্ছে ধরো এটা শূন্যস্থান বা বায়ু মাধ্যম, যাই কিছু মেনে নাও, শূন্যস্থান। তো শূন্যস্থানে লাইটের গতিবেগ, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করবো, সি দিয়ে, শূন্যস্থানে লাইটের গতিবেগ, ঠিক আছে স্যার? আর নিচে কি হবে? আমার যে মাধ্যমে লাইটটা আসছে, যে মাধ্যমে লাইটটা আসছে, যে মাধ্যমে লাইটটা আসছে, আরে এটা তো একটা মাধ্যম, এটা তো একটা মাধ্যম, এই মাধ্যমে লাইটের গতিবেগ কত? সাপোজ আমি বলছি ধরো এটা কাঁচ মাধ্যম, ঠিক আছে? তো কাঁচ মাধ্যমে লাইটের আমার যে গতিবেগ সেটা আমার এখানে বসবে। বোঝা গেল কি না বলো? বোঝা গেল কি না বলো? চলো আরও সিম্পলভাবে বোঝায়, চলো নেক্সট দেখো, দেখো বুঝবে। আমি তোমাদের বলতে চাইছি যে আমার দাঁড়ালো মিউ সমান সি বাই ভি, ঠিক আছে স্যার? মিউটা কি? মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। সিটা কি? সিটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। আর ভিটা কি? যে মাধ্যমে আলো যাচ্ছে সেই মাধ্যমে আলোর গতিবেগ। মনে রাখবে, মনে রাখবে এই ভিটা আমার কোথায় আছে মিউ এর সঙ্গে? স্যার নিচে আছে। তাহলে কোথাও না কোথাও আমি বলতে পারি যে মিউ সমান 1/ভি। আরে মিউ শুনে ঘাবড়ে যেও না, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। মিউ প্রতিসরাঙ্ক, এটুকু মাথায় রাখো। কোথায় এন ধরা হয়, মিউ ধরে রাখো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আলোর গতিবেগের সঙ্গে এই প্রতিসরাঙ্কের যে সম্পর্ক সেটা সম্পূর্ণ উল্টো। স্যার কীরকম উল্টো? যদি কোনো মাধ্যমে, যদি কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হয়, যদি কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হয়, তাহলে সেই মাধ্যমে স্পিড কী হবে? কম হবে। স্যার কেন, কেন এরকম হচ্ছে? কারণ প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, মনে রাখবে সেটা ডেনসিটি বেশি, সেটা হচ্ছে ঘন মাধ্যম। যে মাধ্যম যত বেশি প্রতিসরাঙ্ক, সেই মাধ্যম তত বেশি ঘন, আর তত বেশি ঘন হবে তত কি হয়ে যাবে? যত বেশি ঘন হবে তত লাইটের স্পিড কমতে থাকে। আমরা পড়েছি, আগে কি পড়িনি? আমি বারবার এক জিনিস রিপিট করবো না, একটু মাথা লাগাতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আমি আবার রিপিট করে দিচ্ছি, প্রতিসরাঙ্ক বেশি হলে সেই মাধ্যম, যত প্রতিসরাঙ্ক বেশি তত বেশি ঘন। আমি সাপোজ বলছি দেখো, আমি বললাম যে এয়ার, বায়ু, ঠিক আছে? বায়ুর প্রতিসরাঙ্ক হচ্ছে ধরো 1, মানলাম 1। আমি ধরো বলছি কাঁচ বা গ্লাস, এর প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এবার তুমি আমাকে বলো কোনটা বেশি ডেন্সার, কোনটা বেশি ঘন? স্যার বেশি ঘন হচ্ছে এই প্রতিসরাঙ্ক বেশি, তার মানে এটা বেশি ঘন, এটা এর তুলনায় লঘু। তো লাইটের স্পিড কোথায় বেশি হবে? স্যার ঘন আছে মানে এখানে লাইটের স্পিড কম হবে, আর লঘু আছে মানে এখানে লাইটের স্পিড বেশি হবে। এই তো সিম্পল ব্যাপার। তার মানে কি? প্রতিসরাঙ্ক যত বেশি তত লাইটের স্পিড কম। এই যে এই সম্পর্কটা, প্রতিসরাঙ্ক যত বেশি তত লাইটের স্পিড কম, কারণ সেটা তত ডেনসিটি। প্রতিসরাঙ্ক যত কম সেটা তত লঘু, ঘনত্ব কম হবে, তার স্পিড বেশি হবে। ব্যাস এইটুকু মাথায় রাখো। বোঝা গেছে? চলো আমি তোমাদের যেটা বললাম একবার লিখিত আকারে তোমাদের দেখিয়ে দিই। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কোথাও না কোথাও মিউ সমান আমি কি বললাম? সি বাই ভি। সো সিটা কি? সিটা হচ্ছে একটা আলোর গতিবেগ, শূন্যস্থানে আলোর গতিবেগ, তো এটাও তো গতিবেগ। আর ভিটা কি? না স্যার যে মাধ্যমে আলো যাচ্ছে সেই মাধ্যমে আলোর গতিবেগ, তো এটাও তো গতিবেগ। তাহলে কোথাও না কোথাও এই দুটো সমজাতীয় রাশি না রাশি নয়? তো সমজাতীয় রাশির তো ইউনিট তো একই হবে। ধরো এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, তো কোথাও না কোথাও মিটার পার সেকেন্ড যদি কেটে যায়, তাহলে এই যে মিউ প্রতিসরাঙ্ক, এর কি কোনো একক থাকবে, ইউনিট থাকবে? না স্যার, এর কোনো ইউনিটই নেই, এর কোনো একক নেই। এটা হচ্ছে একক বিহীন রাশি। চলো যেগুলো বললাম একবার লিখিত আকারে তোমাদের দেখিয়ে দিই। দেখো, আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, অনেকে মেসেজ করছো যে স্যার এলপি টেকনিশিয়ানের আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে নতুন করে। স্যার আমাদের এলপি টেকনিশিয়ানের জন্য নতুন কোনো সায়েন্সের ব্যাচ নিয়ে আসার জন্য বা অন্য কোনো সাবজেক্টের ব্যাচ নিয়ে আসার জন্য। দেখো আমি তোমাদের আগেও তোমাদের রিপ্লাই দিয়েছি, তাও আমি এখানে বলে দিচ্ছি, আমার খুব ইচ্ছা আছে। আরে আর ইচ্ছার আগে কি চলে এলো এটা, আমার ভীষণ ইচ্ছা আছে যে তোমাদের এলপি টেকনিশিয়ানের জন্য না আমি একটা লাইভ ব্যাচ করি, ঠিক আছে?
কিন্তু সেটা আমি এই সিলেবাসটাকে কমপ্লিট করব, দেন আমি ওটা স্টার্ট করব, ঠিক আছে? কারণ এই সিলেবাসটা যদি কমপ্লিট না হয় তো অনেক স্টুডেন্ট সমস্যার মধ্যে পড়বে, যারা গ্রুপ ডি এক্সামের ওপর বেস করে আছে, বা যারা গ্রুপ এই 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 কোর্সটা দেখতে পাচ্ছ তোমরা, শুধুমাত্র গ্রুপ ডি এক্সাম বলবো না, তোমাদের রেলের যে কোনো এক্সামে তোমরা হেল্প পাবে। এমনটা নয় যে এলপি টেকনিশিয়ান ব্যাচ শুরু করলো ওখানেই সবই হবে, ব্যাপার নয়। তোমরা এটাও ফলো করতে পারো, এই ব্যাচে আমি যেভাবে পড়াচ্ছি তোমাদের এলপি, টেকনিশিয়ান, জেই আর গ্রুপ ডি, এই 4টে এক্সাম নিয়ে কোনো কথা হবে না। বাকি যে এনটিপিসি বা আরপিএফ রইলো, এনটিপিসি আরপিএফ না, ওরা এনসিআরটি খুব একটা ফলো করে না, কিন্তু আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি বা যেভাবে সমস্ত কিছু কভার করে চলছি, তোমাদের কোথাও না কোথাও ওই এক্সামগুলোতেও তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো তোমরা এখান থেকে নিশ্চিন্তে পড়ো, আমি যতক্ষণ না এই সিলেবাসটা কমপ্লিট করছি ততক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো কোর্স স্টার্ট করতে পারবো না বা নতুন কোনো ব্যাচ স্টার্ট করতে পারবো না, ঠিক আছে? কারণ এখানে অনেক স্টুডেন্টের দায়িত্ব আছে আমার উপরে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমি এলপি টেকনিশিয়ানের জন্য লাইভ ব্যাচ শুরু করার খুব ইচ্ছা আছে, যেখানে তোমাদের ডাইরেক্ট তোমরা আমাকে কথা বলতে পারবে, আমার সঙ্গে কোশ্চেন করতে পারবে। যদি তোমাদের সাপোর্ট থাকে, যদি তোমাদের সেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য লাইভ ব্যাচ স্টার্ট করবো, ঠিক আছে? এখন আপাতত তোমরা এখানে মন দিয়ে পড়তে থাকো, কারণ আমি তোমাদের এখানে সমস্ত কিছু আমার দিক থেকে যতটা পসিবল আমি সব কিছু দেওয়ার চেষ্টা করছি তোমাদের, ঠিক আছে? দেখো, আমি যেগুলো বললাম তোমাদের সেইগুলো আমি তো লিখিত আকারে নিয়ে এসেছি। প্রতিসরাঙ্ক, রিফ্রেক্টিভ ইন্ডেক্স, হলো এমন একটি রাশি যা কোনো মাধ্যমে আলোর গতিবেগ পরিবর্তন পরিমাপ করতে পারে। সহজ কথায় এটা নির্দেশ করে যে কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো কতটা বাঁকতে পারে, কতটা রিফ্লেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আলোর বেগের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, তাকে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। বোঝা গেল? আচ্ছা, দেখো একে আমরা কি ডিনোট করেছি, মিউ সমান সি বাই ভি, এটা হচ্ছে ফর্মুলা, মিউ সমান সি বাই ভি। আচ্ছা, এই ভি এর স্থানে কি বসবে এটা কিন্তু ভাববে না, আমি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করছি সেই মাধ্যমে আলো যে স্পিডে ট্রাভেল করছে, আরে কোনো একটা মাধ্যমে ধর প্রতিসরাঙ্ক বার করছি, এবার সেই মাধ্যমে তো আলো তো একটা স্পিডে ট্রাভেল করছে, যাচ্ছে, তো ওই মাধ্যমে আলোর যে গতিবেগ সেটা কিন্তু ভি। জিনিসটা বোঝা গেল? দেখো এখানে মিউ কি, প্রতিসরাঙ্ক, এর কোনো একক নেই। কেন একক নেই? যেহেতু প্রতিসরাঙ্ক দুটি একই জাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই, ঠিক আছে? সি কি, সি হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভি হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগ, যে মাধ্যম বলবে সেই মাধ্যমে। দেখো এখানে আমি তোমাদের এটাই বোঝালাম, যে মাধ্যমে প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেই মাধ্যমে আলোর গতিবেগ তত কম হবে, কারণ প্রতিসরাঙ্ক যত বেশি, ঘনত্ব তত বেশি, সেটা তত বেশি ঘন, তো গতিবেগ অটোমেটিক কমে যাবে, আর সেটি তত বেশি ঘন, ডেন্সার। ক্লিয়ার? অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্ক না দু প্রকার আছে, আমি তোমাদের আজকেই পড়াবো সেটা। এটা অ্যাকচুয়ালি না অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? একটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, একটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। এটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কারণ কি, এই প্রতিসরাঙ্কর ব্যাপারে যখন বলছি না, আমরা কোনো কিছুর সাথে কম্পেয়ার করছি না, কোনো কিছুর সাথে কম্পেয়ার করছি না যে প্রথম মাধ্যমে আলোর গতিবেগ কত, দ্বিতীয় মাধ্যমে আমরা প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, আমরা সেসব কিছু বলছি না। আমরা এখানে আলোচনা করছি যে পার্টিকুলার কোনো একটার প্রতিসরাঙ্ক। সাপোজ আমি তোমাদের বলি, আমি তোমাদের ডাইরেক্ট এখানে বলছি যে এয়ার, বায়ু যে আছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে 1। আমি কি এখানে কম্পেয়ার করছি যে কাঁচের প্রতিসরাঙ্ক কত তার সাপেক্ষে এয়ারের এই ধরনের কিছু বলছি? আমরা কি দুটোর প্রতিসরাঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করছি না, আমরা এখানে একটার কথা বলছি, একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছি, সেই জন্য এটাকে বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? এটা ডাইরেক্ট নর্মাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বললে আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সই বুঝি, আর যেটা রিলেটিভ সেটা আমি আলোচনা করে দিচ্ছি এটা বোঝানোর পর, ঠিক আছে? তো আমাদের এনসিআরটিতে না কিছু ডেটা দেওয়া আছে, ডাইরেক্ট ডেটা দেওয়া আছে, ঠিক আছে? যে তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে, বায়ুর প্রতিসরাঙ্ক কত, বরফের প্রতিসরাঙ্ক কত, জলের প্রতিসরাঙ্ক কত, অ্যালকোহলের প্রতিসরাঙ্ক কত, তোমরা চাইলে বার করে নিতে পারো, আমি দু একটা তোমাদের বার করেও দেখাচ্ছি। দেখো নেক্সট স্লাইড দেখো। এবং প্রতিসরাঙ্ক থেকে না কিছু নিউমেরিক্যাল কোশ্চেনও হয়, সেগুলো আমি তোমাদের এর পরেই রেখেছি, তোমরা এখানে ভালো করে বোঝো এবং নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমি তোমাদের সেই কোশ্চেনও দেখাচ্ছি। চলো প্রতিসরাঙ্ক বার করা আমি তোমাদের কটা দেখাই, তোমরা নিজেরা আনসার দাও, আমি বলে দেবো সব কিছু। আমি তোমাদের বললাম যে বায়ুর যে গতিবেগ, শূন্যস্থানে এয়ারের বায়ু স্থানে আলোর যে গতিবেগ, বায়ু মাধ্যমে আলোর যে গতিবেগ, সেটা আমরা কত জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে স্যার? আমি তোমাদের ধরো বলে দিলাম যে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, আমরা কিছুক্ষণ আগে দেখেওছি সেটা। আমি বললাম যে এর প্রতিসরাঙ্ক কত, কাঁচের প্রতিসরাঙ্ক কত বার করো, কাঁচের প্রতিসরাঙ্ক কত, তুমি তখন কী করবে, স্যার মিউ সমান সি বাই ভি, আমাকে মিউ বার করতে দিয়েছে, তো আমার তো কোথাও না কোথাও ইউনিটগুলো তো কেটে যাবে, আমি ইউনিট নিয়ে কিছু ভাবছি না। এটা কি না বায়ু মাধ্যমে আলোর গতিবেগ সি,
তো বসিয়ে দাও 3 × 10⁸। ভি কি, ভি হচ্ছে আমি কার মাধ্যমে বার করছি না কাঁচ মাধ্যমে, তো কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত 2 × 10⁸। দেখো এইটা এটা কেটে গেল, 3/2, 3/2 মানে কত 1.5। তো আমি যদি বলি যে কাঁচের প্রতিসরাঙ্ক কত, আমি বলতে পারবো 1.5। আরে বলতে পারবো কি পারবো না, ঠিক আছে, কারণ আমি কাঁচের প্রতিসরাঙ্ক বার করেছি। চলো এটা একটা গেল। নেক্সট আমি আরেকটা কোশ্চেন নিয়ে তোমাদের দেখাই একবার। চলো নেক্সট দেখো। ধরো আমি তোমাদের বললাম যে তোমরা এবার একটা কাজ করো, ওয়াটার জলের প্রতিসরাঙ্ক বার করো। কার না জলের প্রতিসরাঙ্ক বার করো। কি করবে স্যার, আমরা জানি মিউ সমান c/v। তো সি মানে কি, শূন্য স্থানে আলোর গতিবেগ, শূন্য স্থানে আলোর গতিবেগ 3 × 10⁸। স্যার ওয়াটারে আলোর গতিবেগ কত, ওয়াটারে আলোর গতিবেগ হচ্ছে 2.25 × 10⁸। এবার তোমরা বলবে স্যার আলোর গতিবেগ আমরা জানবো কী করে। আমি স্টার্টিংয়েই তোমাদের মনে করো দেখো এয়ার, গ্লাস, ওয়াটার এগুলোর আমি তোমাদের লাইট স্পিড বলে দিয়েছি। এছাড়া লাইট আমাদের ডাইরেক্ট কিছু প্রতিসরাঙ্ক মনে রাখতে হবে, সেটা পরে বলছি। আমি ধরো এখানে তোমাদের ওয়াটারের প্রতিসরাঙ্ক আমি তোমাদের স্পিড বলে দিয়েছি। হ্যাঁ, ওয়াটারে আলোর গতিবেগ 2.25 × 10⁸। এবার তোমরা ক্যালকুলেশন কী করে করবে, এটা এটা কেটে গেল, তো 3/2। দেখো কোথাও না কোথায় 2.25 আমরা এভাবে লিখতে পারি, 2.25কে 2 প্লাস এই যে 0.25 আমরা 1/4 লিখতে পারি। বলো না স্যার কী করে লিখবো, ম্যাথ তো একটু করছো না। 0.25 মানে কি 25/100, তো কেটে গেলে কি হয় 1/4 হয় কি হয় না, তো আমি সেটাই লিখেছি 0.25 মানে 1/4। তো দেখো 4 × 2 = 9/4, ঠিক আছে। তো এখানে এলো 3, আর 2.25-এর জায়গায় আমি কি লিখলাম 9/4। তো আমি লিখতে পারি 3 × 4/9, 3 × 4/9, তো 3 3 9, তো 4/3। তো 4/3 মানে কত হচ্ছে বলো, 3 1 3, 3 3 9 মানে 1.33 সামথিং। তার মানে আমি বলতে পারি ওয়াটারের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 1.33। বোঝা গেল? তো এইভাবে তোমরা বার করে নিতে পারো সব কিছু, মিউ সমান c/v এই ফর্মুলা লাগিয়ে বার করে নিতে পারো, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের এনসিইআরটিতে না ডাইরেক্ট কিছু প্রতিসরাঙ্ক দিয়েছে এবং অনেকগুলো প্রতিসরাঙ্ক দিয়েছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই, মনে রাখতেই হবে, কারণ এনসিইআরটিতে দিয়েছে। তোমরা সবসময় তো এইভাবে বার করতে পারবে না, তো কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। সব কিছু যদি এইভাবে বার করতে বসে যাও তাহলে কিন্তু মুশকিল ব্যাপার আছে। সব কিছুই যদি এইভাবে বার করতে বসো তাহলে তোমাদের পরীক্ষাতে অনেকটা টাইম চলে যাবে। তো আমি তোমাদের একটা টেবিল নিয়ে এসেছি, শুধু টেবিলটা মনে রাখবে, তোমাদের এনসিইআরটি যত প্রতিসরাঙ্ক আছে পুরোটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো টেবিলটা দেখো, নেক্সট স্লাইড দেখো। এই হচ্ছে সেই টেবিল, এখানে আছে মাধ্যম, এখানে আছে প্রতিসরাঙ্ক। যেমন এয়ার, এর মাধ্যম হচ্ছে 1.0003, মানে 1-এর কাছাকাছি। কারণ কি, কারণ শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ আর বায়ু মাধ্যমে যে আলোর গতিবেগ এটা কাছাকাছি, সেই জন্য 1.0003 এসছে। তোমরা বার করে নিতে পারো মিউ সমান c/v ফর্মুলা লাগিয়ে। আইস আমি তোমাদের বার করার জিনিসটা দেখিয়ে দিয়েছি, এবার শুধু মনে রাখা জিনিসটা বলছি। আইস এর প্রতিসরাঙ্ক 1.31, ওয়াটারের হচ্ছে 1.33, অ্যালকোহলের 1.36, কেরোসিনের 1.44। তো বিভিন্ন যে প্রতিসরাঙ্ক আছে এগুলো বলে ফালতু সময় নষ্ট করে আমার লাভ নেই। এই জিনিসগুলো তোমরা কী করবে, ডাইরেক্ট মনে রাখবে। বোঝা গেল? তো এই প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে, প্রতিসরাঙ্ক, আর এখানে প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? যারা ইউটিউবে দেখছো তারা এখান থেকে ডাইরেক্ট স্ক্রিনশট নিতে পারো, খাতায় নোট করতে পারো। আর যারা পেড ব্যাচ আছে তো কোনো ব্যাপার নয়, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট প্রিন্ট করেও নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট দেখো। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম এই যে প্রতিসরাঙ্কটা পড়লাম এটা হচ্ছে অ্যাবসলিউট প্রতিসরাঙ্ক, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক কী জিনিস বুঝবে। আমরা যে এতক্ষণ ধরে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করছিলাম, এখানে দুটো জিনিস আসবে। যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে দুটো ভিন্ন স্বচ্ছ মাধ্যমের মধ্যে আলোর গতিবেগের যে অনুপাত সেটা, দুটো ভিন্ন স্বচ্ছ মাধ্যমে আলোর গতিবেগের যে অনুপাত সেটা হচ্ছে ওটা, ঠিক আছে। এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একটা মাধ্যম থেকে অন্য একটা নির্দিষ্ট মাধ্যমে প্রবেশ করে, আলো যখন প্রবেশ করে তখন প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে যে প্রতিসরাঙ্ক পাওয়া যায়। যদি বুঝতে না পারো ভেবে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো দুটো মাধ্যম আছে, ঠিক আছে, ধরো দুটো মাধ্যম আছে, ঠিক আছে। এটা ধরো 1 নম্বর মাধ্যম, এটা ধরো 2 নম্বর মাধ্যম, ঠিক আছে স্যার। যখন আমরা এই 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করব, তখন ফর্মুলা আমাদের একটাই হবে। কীভাবে লেখে না, মিউ প্রতিসরাঙ্ক আমরা আগেই জেনেছি। যে 2 নম্বর প্রতিসরাঙ্ক আছে, ধরো আমি 2 নম্বর মাধ্যমে প্রতিসরাঙ্ক আমরা মানে বার করছি আর কি, ঠিক আছে। আবার রিপিট করছি,
একের সাপেক্ষে দুইয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বার করছি। কার বার করছি? দুইয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? না 1 নম্বরের সাপেক্ষে। বার করছি কার? না 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করছি। তো যার বার করব সেটাকে উপরে রাখবো, আর যার সাপেক্ষে বার করব তাকে নিচে রাখবো। বলো বোঝা গেল? যার বার করব, যার প্রতিসরাঙ্ক বার করব তাকে উপরে রাখবো। আমি 2 নম্বর মাধ্যমে বার করছি তাই 2 নম্বরটা উপরে রাখলাম, যার সাপেক্ষে বার করছি সেটা নিচে রাখলাম। ক্লিয়ার স্যার? সমান মনে রাখবে, প্রথম মাধ্যমে যে আলোর গতিবেগ, প্রথম মাধ্যমে যে আলোর গতিবেগ ধরো আমি মানলাম v1, আর দ্বিতীয় মাধ্যমে যে আলোর গতিবেগ আমি মানলাম যে v2। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে। এর আর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? ধরো আমি আবার রিপিট করছি, যার যে মাধ্যমের বার করব, 2 নম্বরের প্রতিসরাঙ্ক বার করব, সেই 2 নম্বর মাধ্যমটা উপরে রাখলাম, 1 নম্বর মাধ্যমটা নিচে রাখলাম। সমান আমি কি লিখতে পারি? না যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করছি সেইটা বাই যে মাধ্যমের সাপেক্ষে বার করছি সেইটা। তো এই দুটোই হচ্ছে এর ফর্মুলা। বলো মনে থাকবে কিনা? সিম্পল জিনিস, কিচ্ছু নেই এর মধ্যে। আমি এক্সাম্পল দিচ্ছি একটা, চিন্তা করো না, আমি আছি, কোনো টেনশন নেই তোমাদের। দেখো আমি মানলাম যে ধরো এটা হচ্ছে কি মাধ্যম বলবো, এটা ধরো গ্লাস, এটা ধরো গ্লাস, কাঁচ, আর 2 নম্বর মাধ্যমটা ধরো ওয়াটার মাধ্যম। ঠিক আছে, আমি এখানে কার প্রতিসরাঙ্ক বার করব? না ওয়াটারের প্রতিসরাঙ্ক বার করব 2 নম্বরে। তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? যার বার করব সেটা ওপরে, ধরো মিউ ডাব্লু মানে ওয়াটারের বার করছি আমি, আর যার সাপেক্ষে বার করব গ্লাসের, তো এই যে গ্লাস জি, এটাকে আমি কি করলাম? নিচে লিখলাম। সমান কি লিখতে পারি? মিউ যদি বোঝায় তাহলে ওপরে, যার বার করব সেটা ওপরে, ওয়াটারে বার করছি তাই মিউ ডাব্লু, আর যে মাধ্যমে সাপেক্ষে বার করব গ্লাসের মাধ্যমে বার করছি, গ্লাসের সাপেক্ষে, তো গ্লাস। তো আমরা ওয়াটারের প্রতিসরাঙ্ক কত জানি? স্যার 1.33। গ্লাসের প্রতিসরাঙ্ক কত জানি? 2.42। হ্যাঁ, তো আমার এখান থেকে কাটাকুটি করে ক্যালকুলেশন করে যেটা আমার বেরোবে সেটা হচ্ছে ওয়াটারের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? গ্লাসের সাপেক্ষে। যে মানটা বেরোবে সেটাই হচ্ছে জলের প্রতিসরাঙ্ক গ্লাসের সাপেক্ষে। বলো বোঝা গেল? নর্মাল, কিচ্ছু নেই এর মধ্যে। যার বার করব তাকে উপরে, যার সাপেক্ষে বার করব সেটা নিচে। চলো কটা কোশ্চেন করো কটা, নাহলে তোমাদের মাথায় ঠিক ঢুকছে না। আমি তোমাদের এই প্রতিসরাঙ্ক রিলেটেড না কটা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি, তোমরা নিজের আনসার দেওয়ার চেষ্টা করো, যেখানে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে যেটা আগে করালাম, তারপরে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো চলো লিখিত আকারে কিছু আছে মনে হয় তোমাদের, এবার দেখিয়ে দিই। আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটি ভিন্ন স্বচ্ছ মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ তুলনামূলক অনুপাত। যখন একটি আলো একটি মাধ্যম থেকে অন্য একটি নির্দিষ্ট মাধ্যমে প্রবেশ করে তখন প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে যে প্রতিসরাঙ্ক পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। যদি আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে প্রবেশ করে তাহলে একের সাপেক্ষে 1 নম্বর থেকে ধরো 2 নম্বরে লাইট প্রবেশ করছে। ঠিক আছে, লাইট প্রবেশ করেছে, তো কোথাও 2 নম্বর প্রবেশ, বাবা 2 নম্বরে ধরো প্রবেশ করেছে, তো কোথাও না কোথাও একের সাপেক্ষে 2-এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক বার করব। তো সেক্ষেত্রে যার বার করব সেটা ওপরে, আর যার সাপেক্ষে বার করব সেটা নিচে। সমান কি? প্রথম মাধ্যমে আলোর গতিবেগ v1, দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ v2। এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, এই একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে, যার সাপেক্ষে বার করব সেটা, যার প্রতিসরাঙ্ক বার করব সেটা ওপরে, আর যার সাপেক্ষে বার করব সেই মাধ্যমের প্রতিসরাঙ্কটা নিচে। ঠিক আছে, তো এটা একটা ফর্মুলা। এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে। চলো কোশ্চেন দেখা যাক। দেখো, কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটাই বলো না কেন, নিচের কোনটির, এটা কিন্তু যেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক পড়ালাম, রিলেটিভ ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা কিন্তু নয়, এটা কিন্তু অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথা, যেটা প্রথমে পড়লে মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলছি, নিচের কোনটি অনুপাত হিসেবে সংজ্ঞায়িত হয়? বলো, এই মাত্র পড়েছি 2025-এ এসছে শিফট 2-তে। বলো, শূন্যস্থানে আলোর গতি ও যে মাধ্যমে আমি বার করছি ও মাধ্যমে আলোর গতির অনুপাত, এটাকে বলবো কি? বলো। একদম স্যার, একদম অপশন এ সঠিক। আরে আমরা মিউ সমান কী বার করছিলাম? c/v। আরে মিউ সমান কি c/v, এটা কি শূন্যস্থানে আলোর গতিবেগ, আর যে মাধ্যমের আমরা প্রতিসরাঙ্ক বার করছি সেই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাত। তো দেখো এই অপশানটা সঠিক কিনা তোমরা বলো। সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো বলো, যদি কোনো মাধ্যমে আলোর গতি দিয়ে দিয়েছে এত মিটার পার সেকেন্ড, তবে তার প্রতিসরাঙ্ক কত হবে? বলো। আমরা ফর্মুলা কি শিখেছিলাম বার করা? স্যার মিউ, আচ্ছা কখনো কখনো না মিউ এমও লেখা থাকে, হ্যাঁ, তো ঘাবড়ে যাবে না, মিউ এম মিউ যাই বলো না কেন, c/v।
তো আমরা সি সমান কি জানি না, শূন্যস্থানে আলোর গতিবেগ কত স্যার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে আলোর গতিবেগ কত দিয়েছে না, 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো মিটার পার সেকেন্ড কেটে যাবে, 10⁻10⁻, কেটে যাবে। তো কোথাও না কোথাও দেখো 2.25 এইমাত্র ক্যালকুলেশন করেছিলাম যে 0.25কে আমরা 1/4 লিখতে পারি, তাই তো কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করলাম না, 9/4। তো 3/9/4, তো 3 × 4/9, 3 3 এ 9, তো 4/3। আর 4/3 মানে কত বলেছিলাম, 1.3333 সামথিং। তো কোথাও না কোথাও অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো টেকনিশিয়ান গ্রেড 3 2026-এর প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো দিয়েছে জলের প্রতিসরাঙ্ক 4/3, তো জলে আলোর গতিবেগ কত হবে। ঠিক আছে, তো আমরা মিউ সমান কি জানি, c/v। এখানে প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে জলের যে 4/3, আর সি আমরা কত জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ভি আমরা কত বার করতে দিয়েছে, আলোর গতি এখানে কত হবে, ভি। ঠিক আছে, দেখো একটা কথা বলছি, আমরা ক্যালকুলেশন করে এটা বার করে নিতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের প্রথমেই একটা চার্ট দিচ্ছি, দেখবে 4-5টার, যেখানে জলে আলোর গতিবেগ কত লেখা আছে। তো আমরা ডাইরেক্ট মারবো কি না, এগুলো কি আমরা ক্যালকুলেশন করবো যে 2.25 × 10⁸? ক্যালকুলেশন চাইলে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যেমন 10⁸ আছে, 10⁸ থাকবে, এই 3টা নিয়ে শুধু ক্যালকুলেশন হয়ে যাবে, 3টা এদিকে চলে আসবে, ক্যালকুলেশন হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি তোমাদের বলছি কি ক্যালকুলেশন করবে কেন, ক্যালকুলেশনের প্রয়োজনই নেই, কারণ আমরা ডাইরেক্ট অ্যান্সার বলবো এখানে আলোর গতি কত হবে জলে। তো এই ধরনের যে জিনিসগুলো আছে তোমাদের কিন্তু ডাইরেক্ট মনে রাখতে হবে। ঠিক আছে, তোমার ফর্মুলা জানলে, প্রসেস জানলে ওকে, কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করবে এগুলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো এটার অ্যান্সার বলো। বলছে জল, কাঁচ এবং হীরার প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। জলের বলছে 1.33, কাঁচের হচ্ছে 1.5 এবং হীরার হচ্ছে 2.42। আলো কোথায় সবচেয়ে দ্রুত চলে। আচ্ছা, এখানে যে 3টে প্রতিসরাঙ্ক দিয়েছে না, পরীক্ষার সময় মারাত্মক ইম্পর্টেন্ট মনে রাখবে। ঠিক আছে, একদম ডাইরেক্ট মনে রাখবে, জলের 1.33, কাঁচের 1.5, হীরার 2.42। তো বলছে আলোর কোথায় সবচেয়ে দ্রুত চলে, বলো। আমি তোমাদের এইমাত্র পড়ালাম যে যার যত বেশি প্রতিসরাঙ্ক, আরে মিউ যার যত বেশি সেটা তত বেশি ঘন, এবং সেখানে কি হবে, আলোর স্পিড কমে যাবে। তো এখানে বলছে কি আলো সব থেকে দ্রুত চলে, তাহলে নিশ্চয়ই মিউকে কম হতে হবে। মিউ যার যত কম, লাইটের স্পিড সেখানে তত বেশি। তো মিউ কার সব থেকে কম, আরে কার কম দেখতে পাচ্ছি বলো, জলের ক্ষেত্রে। জলের ক্ষেত্রে তো জলে লাইটের স্পিড সব থেকে বেশি হবে, তো অপশান ডি হয়ে যাবে কিনা বলো, অপশান ডি হয়ে যাবে কিনা বলো। দেখো 2025-এ গ্রুপ ডিতে আসা প্রশ্ন। ঠিক আছে, আমি লিটারেলি বলছি, তোমরা যদি এই কোশ্চেনগুলো নিজেরা অ্যান্সার করতে পারো না, তোমরা অন্যদের থেকে অনেক এগিয়ে আসো, অন্যদের থেকে অনেক এগিয়ে আছে। তো তোমরা সিরিয়াস স্টুডেন্ট, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছো, তোমরা সিরিয়াস স্টুডেন্ট। ঠিক আছে, তো তোমরা যদি এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারছো, তোমরা একদম ভয় পাবে না। হয়তো তোমরা খুব বিব্রত অবস্থায় আছো, ভয়ে আছো, স্যার কোশ্চেন কীরকম দেবে, গ্রুপ ডি সায়েন্সের কোশ্চেন অনেক টাফ হয়, কিচ্ছু করার দরকার নেই। বারবার বলছি এই ক্লাসগুলোকে তোমরা ভালো করে ফলো করো, যেভাবে ফলো, আর তোমরা করছোও ফলো, যারা ফলো করা তারা নিশ্চয়ই ফলো করছো, আর এই কোশ্চেনগুলো তোমরা অ্যান্সারও করতে পারছো। তো তোমরা অন্যদের থেকে অনেক এগিয়ে আসো। ঠিক আছে, চলো, কারণ এই কোশ্চেনগুলো করতে না, মানে ফিজিক্স অত মানে ইজিভাবে নয়। ঠিক আছে, মানে এই কোশ্চেনগুলো করতে স্টুডেন্টদের অবস্থা খারাপ হয়ে যায়, যে স্যার ফিজিক্সের এই 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 ফর্মুলা কী করে মনে রাখবো, এই মনে রাখবো। আমি তোমাদের যতটা সম্ভব সেই জন্য একদম সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমরা মাথায় লোড নিও না, তোমরা ডেলি ক্লাস করো, তোমাদের কোনো টেনশন নেই। দেখো আমি তোমাদের এইমাত্র অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে করালাম, এবার আমি কী করাবো, একটা কী পড়েছিলাম না, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো সেই কোশ্চেন, সেই এখান থেকে কোশ্চেন দিয়েছে, দেখো কেরোসিন এবং বরফের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে দুটো। ঠিক আছে স্যার, আলোর একটি রশ্মি বরফ থেকে কেরোসিনে গমন করেছে, দারুণ প্রশ্ন দিচ্ছে, দারুণ প্রশ্ন। আলো রশ্মি বরফ থেকে কেরোসিনে গমন করেছে, ভালো করে বুঝবে। ধরো এটা হচ্ছে আইস, ঠিক আছে, আর এটা হচ্ছে কেরোসিন। ঠিক আছে, এই হচ্ছে অভিলম্ব। লাইট কি করেছে, আইস থেকে কেরোসিনে গেছে। এবার একটা জিনিস বোঝো, কেরোসিনের প্রতিসরাঙ্ক দিয়েছে 1.44 আর বরফের প্রতিসরাঙ্ক দিয়েছে 1.31। তো কোনটা বেশি ডেন্সার, না স্যার কেরোসিনের প্রতিসরাঙ্ক বেশি আছে। তো কেরোসিনের প্রতিসরাঙ্ক যখন বেশি, তাহলে কেরোসিন বেশি ডেন্সার, তাহলে কোথাও না কোথাও এটা হচ্ছে আমার ঘন মাধ্যম, আর কোথাও না কোথাও এটা হচ্ছে আমার লঘু মাধ্যম। তো এবার তোমরা বলো, লাইট যে লঘু মাধ্যম, কোথায় এসছে ভাই, এটা কেরোসিনে এসছে। তো কেরোসিনের প্রতিসরাঙ্ক বেশি, তো কেরোসিন ঘন মাধ্যম, ঠিকই বলেছি। তো যখন আমার লাইট এসছে লঘু থেকে ঘনতে, তখন যাওয়ার কথা এদিকে, কিন্তু ঘনতে আসার জন্য কি হবে,
এই অভিলম্বের কাছে সরে আসবে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। বলছে বরফের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরাঙ্ক কত? বরফের সাপেক্ষে বলেছে, ঠিক আছে। আর আলোক রশ্মি কেরোসিনের অভিলম্বের দিকে ঝুঁকবে নাকি অভিলম্ব থেকে দূরে সরে যাবে? দর্শক প্রশ্ন দিয়েছে, দারুণ প্রশ্ন। বলো, আমি প্রথমের প্রশ্নের উত্তরটা পরে বার করবো, সেকেন্ডের প্রশ্নের উত্তরটা বলো। যে আলোক রশ্মি কেরোসিনের অভিলম্বে যে কেরোসিনের যে অভিলম্ব আছে এদিকে ঝুঁকবে নাকি অভিলম্ব থেকে দূরে সরে যাবে? আরে লঘু থেকে ঘনতে প্রবেশ করেছে, এ তো অভিলম্বের দিকে ঝুঁকে এসেছে, তো কোথাও না কোথাও উত্তর কী হবে? অভিলম্বের দিকে ঝুঁকবে। তো অভিলম্ব থেকে দূরে এই দুটো তো অপশান হবে না। আরে বোঝা গেল কি না? এই দুটো তো অপশান হবে না, অপশান এ আর অপশান ডি এর মধ্যে একটা হবে। আর বিশ্বাস করো, এই সেকেন্ডে যে অপশানটা দিয়েছে না, অভিলম্বের দিকে ঝুঁকবেন, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ফাঁসে। কারণ প্রথমেরটা তো ইজি। স্যার প্রথমেরটা ইজি কী করে? দেখো, কোথায় দেখাবো, চলো এই সাইডেই করি, এখানেই জায়গা করি। আমি তোমাদের কি বলেছিলাম যে যার বার করতে বলবে সেটাকে আমরা ওপরে রাখবো। তো বরফ থেকে কেরোসিনে গমন করেছে, বরফের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরাঙ্ক জানতে চেয়েছে। তো কেরোসিনের প্রতিসরাঙ্ক এটা ওপরে থাকবে আর বরফের প্রতিসরাঙ্ক এটা নিচে থাকবে। তার মানে মিউ কে ওপরে আর মিউ আই এটা নিচে। তো কে এর প্রতিসরাঙ্ক কত দিয়েছে? কি কেরোসিনের বলো? 1.44। আর কার সাপেক্ষে বলেছে? আইসের প্রতিসরাঙ্ক কত দিয়েছে? 1.31। তো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে সিম্পল, আমি তোমাদের বলে দিচ্ছি, ওই 1.10 সামথিং আসবে ক্যালকুলেশন। এটা সিম্পল ক্যালকুলেশন, এর মধ্যে কোনো জটিলতা নেই। তার মধ্যে আমরা কোনটা দেখতে পাচ্ছি বলো? 1.10। আর অভিলম্বের দিকে ঝুঁকবে, মানে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। বলো, এই অ্যান্সারগুলো তোমরা যদি দিতে পারছো, জেনে রাখো তোমাদের কোনো টেনশন নেই। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন ছিল। তো আমি ওই জন্যই তোমাদের আগে পড়িয়ে দিলাম যে প্রতিসরাঙ্ক যার যত বেশি হবে সেটা তত ঘন হবে, আর ঘন হলেই অভিলম্বের দিকে লাইট সরে আসবে। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে রাইট আনসার। বলো, এতটা পর্যন্ত ক্লিয়ার তোমাদের? ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট নতুন টপিক দেখো। নেক্সট আমরা পড়ব প্রতিসরণের সূত্রাবলী। আমরা এতক্ষণ ধরে প্রতিসরাঙ্ক যে জিনিস, রিলেটিভ, অ্যাবসলিউট, তার থেকে কোশ্চেন আমরা ডিটেলসে করে ফেলেছি। এরপর অতি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রতিসরণের সূত্রাবলী। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, আজকে এই পর্যন্তই রাখি, কারণ আজকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের জিনিসগুলোকে পড়ানো হলো। তো একদিনে যদি পুরোটা করি, কারণ এখানে না স্নেলের সূত্র আছে, স্নেলস ল আছে, তো সেটা যদি বুঝতে হয় না তোমাদের একদিনে করলে মুশকিল হবে, কারণ সেখানেও না অনেক কিছু নিউমেরিক্যাল কোশ্চেন আছে। তো আমি স্নেলস ল যখন পড়াবো তার সঙ্গে সঙ্গে তোমাদের নিউমেরিক্যাল কোশ্চেনগুলো নিয়েও চলবো, নাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালো করে রিভিশন করো। আমি নেক্সট ডেতে প্রতিসরণের সূত্রাবলী, সেন্স ল বা আরও যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে আমি এ পর্যন্তই রাখছি, কারণ একদিনে পুরোটা পড়ে ফেললে হবে না, সেটাকে হজম করার ব্যাপার থাকে একটা। ঠিক আছে, তো চলো আজকে এ পর্যন্তই রাখছি। আর একটা জিনিস, যদি ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের পেড ব্যাচ টু বি কন্টিনিউ চলছে, মাত্র 399 টাকার পেড ব্যাচের ফিজ আছে। যদি চাও, আমাদের এখানে থিওরি চলছে, ওখানেও থিওরি সেম চলবে, কোনো টেনশন নেই, তোমাদের থিওরি এখান থেকে পড়তেই পারো। এর সঙ্গে যদি তোমরা গ্রুপ ডির 101টা লেটেস্ট যে পরীক্ষা হয়েছে 2025-26-এর, তার যদি ডিটেলস অ্যানালাইসিস চাও, পুরো কমপ্লিট, মানে টু বি কন্টিনিউ ক্লাস চলছে আমাদের পেড ব্যাচের মধ্যে, তো চাইলে ডিটেলস সলিউশন ক্লাসে তোমরা অ্যাড হতে পারো। মানে এই ব্যাচটা নিলেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা মক টেস্টের ফুল অ্যানালাইসিস থাকবে, এবং তোমরা মক টেস্ট দেওয়ার পরে নেগেটিভ মার্কিং কত, স্কোর কত হয়েছে তোমরা ডিটেলসে জানতে পারবে। ঠিক আছে, বা পার্সেন্টাইল জানতে পারবে, এবং প্রত্যেকটা ক্লাসের প্রিন্টেবল পিডিএফ তোমরা এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আমাদের যদি কমপ্লিট কেউ ব্যাচ নিতে চাও, সায়েন্সের সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে কমপ্লিট ব্যাচ তোমরা পেয়ে যাবে। আর এক্সট্রা 300 টাকা পেমেন্ট করতে হবে, মাত্র 699 টাকায় তোমরা কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে, আরেকবার বলে রাখি, এলপি সিবিটি 2 এর পার্ট এ, যেখানে ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স পুরো কমপ্লিট কোর্স পেয়ে যাবে 299 টাকায়। আর যাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার আছে তারা কমপ্লিট এখানে সমস্ত কিছু মাত্র 299 টাকায় সিলেবাস কমপ্লিট করতে পারো। আর আমাদের সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে 2016 থেকে 2026 পর্যন্ত, সায়েন্সের সম্পূর্ণ বাংলা ভাষায়, এছাড়া ম্যাথেরও অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারটাতে তোমরা সিম্পল হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি এই কোর্সটা নিতে চাই বা এই পিডিএফটা নিতে চাই, যা কিছু নেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে একটা কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, আমি পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আর যদি কোর্স হয় আমি তোমাকে কোর্সে এখান থেকে অ্যাড করে দেওয়া হবে, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের এক্সাম ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ইনস্টল করে পেড কোর্স থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট পেড কোর্স নিতে পারো, বা বুক সেকশন থেকে বই অর্ডার দিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা পিডিএফ নিতে পারো। ঠিক আছে, অথবা যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। ঠিক আছে, বাস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা সিম্পল একটা লাইক করবে, আর যেরকমটা তোমাদের ফিল আসছে বা যেরকমটা বুঝতে পারছো সেরকম একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অন্য
ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। তাহলে কী হবে, যত বেশি স্টুডেন্ট থাকবে, যত বেশি স্টুডেন্ট দেখবে, তত আমার পড়ানো মানে ভালো লাগবে আর কি, পড়াতে একটা মোটিভেশন হয় না, তো সেই মোটিভেশন পাওয়া যাবে। সব কিছু তোমাদের জন্য আমি মানে বেটার টু বেটার ভালো কন্টেন্ট নিয়ে আসা তোমাদের জন্য চেষ্টা করব। ঠিক আছে, তোমরা শুধু পড়তে থাকো আর নিয়ম মাফিক রুটিন ওয়াইজ তোমরা রিভিশন দিতে থাকো, কারণ রিভিশন হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেল আজ থেকে ওপেন হয়ে যাওয়ার কথা, আশা করি ওপেন হয়ে গেছে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো, ওখানে আমি সমস্ত ভিডিও লিঙ্ক, যা কিছু নোটিশ আসে, সমস্ত কিছু নোটিশ, সব কিছু আপডেট তোমাদের টেলিগ্রামে আমি দিয়ে দিই। ওকে, চলো আজকের মতো এখানেই ক্লাস রাখছি। পরের ক্লাসে আমরা নতুন টপিকগুলো আবার নতুন করে পড়া স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ।